This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফুল অ্যান্ড ফাইনাল আজকে শুরু করবো যে কথা বলে ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও হুমায়ুন কবির অনর তার জাতি আগে দল পরে মন্তব্যে। আর এই মুহূর্তে সেই হুমায়ুন কবিরই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, কথা বলবো হুমায়ুনের সঙ্গে। হুমায়ুন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কেন আপনার মনে হচ্ছে, কেন আপনাকে এখানে অনর থাকতে হচ্ছে যে আপনার দলের আগে আপনার জাতি? কেন হুমায়ুন? না, আমার কাছে আমার দল যেমন সম্মানের, দলের যেমন নীতি বা তাদের কোনো সিদ্ধান্তকে যেমন আমি মান্যতা দিতে বাধ্য বা সম্মান করতে বাধ্য, পাশাপাশি আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি বা যে ধর্মের মুসলিম পরিবারের একজন মায়ের পেটে আমি জন্মগ্রহণ করেছি এবং মুসলিম পিতার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি, কাজেই পৃথিবীতে মানুষ হিসাবে আমার কাছে আমার ধর্ম, আমার জাত, আমার ইমান, এটার সঙ্গে কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ হবে না, এটা আমি করব না। তাই আমি আমার জাতিকে বা আমাকে ব্যক্তিগতভাবে যখন বিধায়ক আছি, সেখানে বিধানসভার ভেতর থেকে আমাদের মুসলিম হওয়ার জন্য তাদেরকে বের করে রাস্তায় ফেলা হবে যে কথা শুভেন্দু অধিকারী বলেছেন, তার বিরোধিতা করতে গিয়ে আমি কথা প্রসঙ্গে সাংবাদিক বন্ধুদের বিভিন্ন ঘোর প্যাচ মার প্যাচের বারবার প্রশ্নের মধ্যে আমি এটা বলেছি যে এই ক্ষেত্রে আমার কাছে দল আগে নয়, আগে আমার জাতির সত্তা, তারপরে আমার দলের যে কোনো বিষয়ে আমার বিবেচনা। হুমায়ুন বাবু, আমার সঙ্গে আপনার এর আগে বহুবার কথা হয়েছে এবং আমি সত্যিই বলবো যে আপনি বরাবরই খুব সোজাসুজি উত্তর দিয়েছেন। আমিও তাই আপনাকে কোনো ঘোর প্যাচের প্রশ্ন করছি না, আমি একদম সোজাসুজি আপনাকে জিজ্ঞাসা করছি। আপনার এই মন্তব্যের পর আপনি কি জানেন বাংলার ঘরে ঘরে আপনার সঙ্গে মোহাম্মদ আলী জিন্নার তুলনা চলছে? যে জিন্না শেষবার বলেছিলেন যে মুসলিমরা একটি পৃথক জাতি, আলাদা জাতি, তারা হিন্দুদের সঙ্গে এক দেশে থাকতে পারে না। আপনার এই দলের আগে জাতি, আমার জাতি আগে দল পরে, এটা বলার পর থেকেই এই তুলনাটা চলছে তো হুমায়ুন বাবু? দেখুন, জিন্না সাহেব বা গান্ধীজি বা সেই সময় যেনারা ভারতবর্ষের স্বাধীনতা লাভ করার পর ভারতবর্ষ অনেক বিরাট আকারে ছিল, কারণ 200 বছরের ইংরেজ শাসন, ব্রিটিশ শাসন, 750 বছরের মোগলদের শাসন, এসবের কথা বাদ দিয়ে যদি আমরা 1947 সাল থেকে ধরি, 47 সালের 15ই আগস্ট স্বাধীনতা আসার পর, সংবিধান তৈরি হওয়ার পর বা জিন্না সাহেবরা জাতি বিচার করেই তাদের দেশ ভাগ করেছিল বা তারা পাকিস্তানে চলে গিয়েছিল। কিন্তু আমাদের 14 পুরুষ 100 বছর ধরে, আমার বাপ দাদা ঠাকুরদা তার বাবা, তারা সব এখানকার স্থানীয়। কারণ আপনারা সবাই জেনে থাকবেন যে 15ই আগস্ট 1947 সাল যেদিন এই দেশ ভাগ হয়েছিল বা স্বাধীনতা লাভ করেছিল, সেদিনকে কিন্তু এই প্রায় দুদিন 15ই আগস্টে এই মুর্শিদাবাদ, নদিয়ার একটা অংশ, মালদার একটা অংশ, সেটাকে রাখা হয়েছিল পাকিস্তানের দিকে। কিন্তু সেই সময় আমাদের যারা পূর্বসূরি, তারা কিন্তু সেদিনকে যেতে অস্বীকার করেছিল। তারা বলেছিল আমরা ভারতবর্ষ জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষ আমাদের মাটি, ভারতবর্ষতে আমরা মৃত্যু হবে, এখানেই আমরা কবরস্থ হব, এখানেই কেউ শ্মশানে যাবে, এটাই রীতি। কাজেই আমরা পাকিস্তানকে বয়কট করেছিলাম, পাকিস্তানে যেতে অস্বীকার করেছিলাম। কাজেই তখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলেও আমি আজকের দিনে এখনও জোর করে বলছি, ভারতবর্ষ আমার মাটি, ভারতবর্ষে আমার পূর্বপুরুষরা 100 বছর এখানে থেকে গিয়েছে, তেনাদের জীবনযাপন অতিবাহিত করেছে। হুমায়ুন বাবু, সেই কারণেই তো আপনার কাছে আমার প্রশ্ন, এহেন হুমায়ুন কবির তাহলে হঠাৎ জাতিসত্তা নিয়ে এত চিন্তিত হয়ে পড়লেন কেন? আপনি তো ভারতের সংবিধানের নামে শপথ করে বিধায়ক, হুমায়ুন কবির ভারতের সংবিধানের নামে শপথ করে বিধায়ক। আপনি এবং আমি আগে ভারতীয়, তারপর আমরা ধর্মে বিভক্ত হই, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, তারপরে তারও পরে যদি কেউ রাজনীতি করেন তাহলে রাজনীতিতে বিভক্ত হন, কেউ তৃণমূল, কেউ সিপিএম, কেউ বিজেপি, কংগ্রেস, অনেক রকমের দল আছে। জাতিসত্তাটা আপনার কাছে এখন সব থেকে বড় হয়ে উঠছে কেন হুমায়ুন বাবু, এতগুলো পরিচয় ছেড়ে? অনির্বাণদা, আপনি সঠিক প্রশ্ন করেছেন যে আমি একজন বিধায়ক, জনপ্রতিনিধি, আমি
অনারেবল স্পিকারের কাছে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বা পশ্চিমবাংলার মাননীয় স্পিকারের বিধানসভার আগস্ট হাউসের নিয়ম মেনে আমি শপথ নিয়েছি আমার এই ধরনের আচরণ করা উচিত না। কিন্তু একইভাবে যিনি 1956 ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছে বলে সারা বছর ধরে তিনি শুধু একতরফা কথা বলবেন, আমি হিন্দুদের ভোটে এমএলএ, আমি হিন্দুদের জন্য কাজ করব, আমি অন্য ধর্মদেরকে মারব, অন্য ধর্মের মানুষ হলেই সে 1956 ভোটে জিতে একজন 43,500 ভোটে যে বিজেপিকে হারিয়ে বিধায়ক হয়েছে তাকে তিনি চ্যাংদুলা করে তুলে যে ভাষা প্রয়োগ করেছে, এটা যতদিন বন্ধ না হবে আমি এটার প্রতিবাদ করব, আমি এটা সোচ্চার হব এবং শুভেন্দুর মতো এই ধরনের ভাষার বিরোধিতা করতে আমাকে জাতিসত্তাকেই প্রায়োরিটি দিতে হবে। বুঝলাম হুমায়ুন বাবু, নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর মন্তব্য অনভিপ্রেত এবং অবশ্যই আমি যদি সংবিধানের নিরিখে দেখি তাহলে ওই মন্তব্যটাও সমান বেআইনি মন্তব্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখানেই আমার প্রশ্ন হুমায়ুন বাবু, পশ্চিমবঙ্গে তো সরকারে আপনার দল আছে, আপনি তো শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, আপনি তো আপনার দলকে এবং সরকারকে সক্রিয় করেই এহেন বেআইনি মন্তব্যের বিরোধিতা করতে পারেন, আপনি তার জন্য আইনি ব্যবস্থা নিতে সরকারকে এবং দলকে বলতে পারেন। আপনি নিজের কাঁধে দায়িত্বটা তুলে নিচ্ছেন কেন? জাতিসত্তার ভিত্তিতে আপনি একজন বিধায়ক হিসেবে, আইনসভার সদস্য হিসেবে আইনের উপরই দায়িত্বটা ছাড়ুন না। দেখুন, আইনের উপরে তো সম্পূর্ণ ভরসা আছে, দলের নেতৃত্বর প্রতিও আস্থা ভরসা রয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত উপলব্ধি যেটা হয়েছে, আমি একজন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া লোগো ফর্ম বি পেয়ে আমি 43,500 মার্জিনে ইমন কল্যাণ মুখার্জি বিজেপির প্রার্থীকে হারিয়ে আমি নির্বাচিত হয়েছি। সেই বিধানসভায় আমার দুজন তৃণমূলের সংগঠনের ব্লক সভাপতি আছে, ভরতপুর 1-এ একজনের নাম নজরুল ইসলাম টার্জেন, আর একজনের নাম ভরতপুর 2-এ মুস্তাফিজুর রহমান সুমন, এবং সে জেলা পরিষদের মৎস্য দপ্তরের কর্মদক্ষও আছে। তাদের কর্মদক্ষ থেকে আছে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তারা ব্লক সভাপতি হিসাবে আমাকে ন্যূনতম সম্মান দেয় না একটা বিধায়ক হিসাবে। পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিতরণের টাইমে আমার কোনো কথা চলেনি, তাহলে সেই তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এখানে প্যারালালি গ্রুপিজিয়াম জিয়ে রাখে এবং দুজন ব্লক সভাপতিকে এমএলএর বিরুদ্ধে, এমএলএকে অসম্মান করার জন্য মদত দেয়, তাহলে সেই নেতৃত্ব আমার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, সেটা জলের মতো পরিষ্কার। শুভেন্দু অধিকারের বিরুদ্ধে মমতা ব্যানার্জির প্রশাসন কোনো সমুটু কেস করেনি, অথচ আমি হেয়ার স্ট্রিট থানার এলাকায় কলকাতার ওই বিধানসভার গেটের সামনে যখন ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছিল না, দিনের পর দিন পরিষেবা বন্ধ করে রাস্তায় আন্দোলন করছিল, ওই 9 আগস্ট সেই মহিলা, যে নির্যাতিত মহিলা যিনি মারা গিয়েছেন, তো তার আন্দোলন করতে গিয়ে আমি ওখানে একটা স্টেটমেন্ট করেছিলাম, আমাকে বহরমপুর থানায় এফআইআর করেছে আমার বিরুদ্ধে। আমি যেদিন যোগী আদিত্যনাথ 30 এপ্রিল 2024 যেদিন শক্তিপুর প্রতাপ সংঘ মাঠে এসে, লাইব্রেরিয়ান মাঠে, এখানকার জেলা শাসক রাজশ্রী মিত্র তার মতো একটা মুখ্যমন্ত্রীকে এখানে হেলিকপ্টার নামার পারমিশন দিল, আর বীরভূম থেকে শুরু করে নদিয়া থেকে শুভেন্দু অধিকারীরা লোক নিয়ে এসে এখানে বলল যে মুসলিম সম্প্রদায়কে এবং মমতা ব্যানার্জিকে আখ্যা দিল তিনি দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী, এবং এখানকার তৃণমূল কংগ্রেসরা দাঙ্গা করে। এই দাঙ্গা আমি যদি ইউপি হতো তাহলে 7 উল্টো করে টাঙিয়ে এদের সিধা করে দিতাম, 7 পীড়া মানে 7 জনম এরা দাঙ্গা করতো না। যখন 30 এপ্রিল সেই কথা বলল, তার পরিপ্রেক্ষিতে আমি 1 মে সন্ধ্যা 6:30টায় সেই মাঠের 100 মিটার দূরে আমিও মাইক বেঁধে, আমিও প্রশাসনের পারমিশন নিয়ে এটার বিরুদ্ধে বলেছিলাম যে আপনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে, যেখানে 72% মুসলিম পপুলেশন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ইউপির অনারেবল মুখ্যমন্ত্রী, কিন্তু এখানে এসে আপনি এটা ইউপি না, এটা বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, আর এখানে আপনি যদি এটা করে দেখাতে পারেন তাহলে আমি ইচ্ছা করলে 2 ঘন্টার মধ্যে আপনাদের
লক্ষ্যে আপনার বিজেপি সমর্থকদের আমি ভাগীরথীর জলে নিক্ষেপ করতে পারি, সেই কথাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাকে এখানে আমি একটু আপনাকে থামাবো। আপনি বিজেপি সমর্থকদের তো বলেননি, আপনি বলেছিলেন 30% কেটে ভাসিয়ে দেবো। 30%-এর মধ্যে তো শুধু বিজেপি সমর্থকরা পড়ে না হুমায়ুন বাবু, আপনার সঙ্গে মুর্শিদাবাদে যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের মধ্যেও তো অনেকে আছেন যারা ওই 30%-এর মধ্যে পড়েন। আপনি কি তাদেরকেও কেটে ভাসিয়ে দিতে চেয়েছিলেন? 30% না, 30%-এর মধ্যে তো কত শতাংশ বিজেপির ভোট সেটাকেই ইন্ডিকেট করতে চেয়েছিলাম। তিনি তো আসামের ইউপির মুখ্যমন্ত্রী তো তৃণমূলের ভোট করতে আসেনি, তিনি তো তৃণমূলকে দাঙ্গাবাজ আখ্যা দিচ্ছিলেন, তিনি মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী বলছিলেন। তাহলে আমি একজন তৃণমূলের বিধায়ক কি ওই বিজেপির প্রশংসা করব? আমি তো বিজেপিকে এটা বলবো। কিন্তু হুমায়ুন কবির, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার দলের সরকার রয়েছে, আপনার দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা আপনি বলছেন, যে কারণে আপনি স্থানীয় বিভিন্ন নির্বাচনে প্রয়োজনীয় গুরুত্ব বা প্রাপ্য গুরুত্ব পান না। তার জন্য কি আপনি, অর্থাৎ দলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বা দলের ভিতরে আপনার গুরুত্ব আপনি কম পাচ্ছেন, সেই কারণে কি আপনি আইন হাতে তুলে নেওয়ার কথা ভাবতে পারেন? আপনার সরকারটা, দলটা তো এক নয়, আপনার সরকারের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি মুখ্যমন্ত্রীকে বলে দেখতে পারতেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেন কিনা। আমাকে করছেন, আপনি এভিডেন্স দেন। মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন কি নিচ্ছেন না সেটা তিনার ব্যাপার। আমি অনেক ক্ষেত্রে দলের 2জন ব্লক সভাপতিকে আবেদন নিবেদন করে আজ পর্যন্ত 1.5 বছর সময় নিয়েছে। যখন পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেছিলাম যে উনি একতরফা এইভাবে প্রার্থী নির্ণয় করছেন, আপনি দেখুন উনি মাননীয় আইনমন্ত্রী মলয় ঘটককে পাঠিয়েছিলেন, তিনি আমাকে 4 ঘন্টা নিয়ে মিটিং করেছিলেন, তার ফলস্বরূপ 0, নিটফল 0। সেখানে আমার কোনো কথা চলেনি। মুখ্যমন্ত্রী পাঠানোর পরেও এখানকার সাউনি সিংহ রায় জেলা সভাপতি, অপূর্ব সরকার তখন জেলার। তাহলে কি হুমায়ুন বাবু এটা ধরে নেব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পাত্তা না পেয়ে বা কোণঠাসা হয়ে গিয়ে আপনি এই জাতিসত্তাকে এগিয়ে আনছেন? হুমায়ুন কবির এসব বলেছি তো, কোণঠাসা করার ক্ষমতা হুমায়ুন কবিরকে মুর্শিদাবাদের বিরোধী কোনো নেতারও ক্ষমতা নেই, অধীর চৌধুরীরও ক্ষমতা ছিল না, এবং তৃণমূলের যারা এখনকার হালি নেতা 18 সালে যারা এসছে, সে কেউ জেলা সভাপতি, কেউ এমপি হয়েছে 19 সালে, আবার 24 সালে, এইসব নেতাদের আমি থোড়াই কেয়ার করি। আমি হুমায়ুন কবির, আমি একাই 100, এবং মুর্শিদাবাদের আম জনতা আমার সঙ্গে আছে। আমি কারিগর, এমএলএ এমপি তৈরি করার কারিগর, আমি সেখানে নেতৃত্ব দিই। এখানে কে কি পাত্তা দিল আর কে পাত্তা দিল না তাতে হুমায়ুন কবিরের কিচ্ছু। আচ্ছা হুমায়ুন বাবু, আপনাকে একটা সোজা প্রশ্ন করি। আপনি বলছেন আপনি এমএলএ এমপি তৈরি করার কারিগর। আপনি যে এমএলএ হিসেবে এমএলএ নির্বাচনে বিধানসভাতে দাঁড়িয়ে 43,500 ভোটে জিতলেন, আপনি কেন জিতলেন? হুমায়ুন কবির বলে জিতলেন? আপনার জাতিসত্তা মুসলিম বলে জিতলেন? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আপনাকে ঘাসফুল প্রতীকে চিহ্নের দাঁড় করিয়েছিল, প্রতীকটা দিয়েছিল এবং আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোটে লড়েছিলেন বলে জিতলেন? আপনি কোনটা মনে করেন? আমি দুটোটাই মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো নিয়ে জিতেছি বলে যেমন, তার উন্নয়নে যেমন আমি এত মার্জিনে জিতেছি, একইভাবে আপনাকে বলে দিই 2011 সালের 20 মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টকে পরাজিত করে, এবং 13 মে 2011 যে ভোটের রেজাল্ট হয়েছিল সেখানে বুদ্ধবাবু সহ তাবড় তাবড় মন্ত্রীরা, বামফ্রন্টের এমএলএরা হেরে গিয়েছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তার উন্নয়ন, এবং 13তে আমি 18 মাসের মাথায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে আমি তৃণমূল কংগ্রেস দলের বিধায়ক পদ ছেড়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জয়েন করেছিলাম। এত এখানে আমার বিরুদ্ধে শত্রুতা, এবং যারা 2013-তে ঘিরে ধরে অধীর চৌধুরী, অপূর্ব সরকার, আবু তাহের খান এবং গোটা জেলার 7টা পৌরসভার নেতারা, 13টা এমএলএ সর্বশক্তি দিয়ে আমাকে 11,000 ভোটে হারালো 2013-র 23শে ফেব্রুয়ারি বাই ইলেকশনে। তারা পরবর্তীকালে কেউ 16তে আবার সিপিএম কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী, তা সেখানে আমাকে প্রার্থী দিল না। এই শুভেন্দু অধিকারী আমাকে প্রার্থী করতে দিল না মমতা ব্যানার্জির কাছে। আমি কিন্তু দুমে যাওয়ার পাত্র নয়, আমি কিন্তু দুমে যাইনি, বসে থাকিনি, ইলেকশনের বাইরে থাকিনি। এখানে এক সভাধিপতি সিদ্দিকা বেগমকে, একটা মুসলিম মহিলাকে, মমতা ব্যানার্জি মুসলিম মুখ্যমন্ত্রী আর তৃণমূলের লোগোতে সিদ্দিকা বেগমকে দাঁড় করিয়েছিল।
তার জামানা বাজেয়াপ্ত করেছিলাম এই রেজিনগর বিধানসভায়। মমতা ব্যানার্জির লোগো নিয়েই সে লড়েছিল, আর নরেন্দ্র মোদীর লোগো নিয়েই বঙ্কিম কর্মকার লড়ে সে ভোট পেয়েছিল 10,335, সিদ্দিকা বেগম ভোট পেয়েছিল 14,631, নেটে মিলিয়ে নেন। আমি ভোট পেয়েছিলাম 74,210। এটাই নাম হুমায়ুন কবির। তাহলে হুমায়ুন কবিরকে যদি তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা ভঙ্গের জন্য বা আপনি এখনো যে আমার সঙ্গে এই কথাগুলো বলছেন এগুলোর জন্য সাসপেন্ড করে বা বহিষ্কার করে বা সামনের বিধানসভা নির্বাচনের টিকিট না দেয়, হুমায়ুন কবির কি করবেন? কংগ্রেসে ফিরে যাবেন, নির্দল হয়ে দাঁড়াবেন, কি করবেন? আপনার এই প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে দেব না। যদি কিন্তু কোনো প্রশ্নের উত্তর আমি দেব না, যখন কিছু হবে তখন শুনতে পাবেন। আমি এইটুকু আপনার সর্বের প্রশ্নের একটাই উত্তর দিচ্ছি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছি। তৃণমূল কংগ্রেস যদি আমাকে 2026-এর নির্বাচনে কোথাও লড়ার সুযোগ দেয়, তাহলে নিশ্চয়ই নেত্রীর সেই সম্মানে, নেত্রীর সেই অনারে আমি ভোটে লড়ব। যদি সেটা না দেয়, যদি কিন্তু জবাব যখন এটা হবে না, দেবে না, তখন আমি এইটুকু বলতে পারি, কার হয়ে লড়বো, কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়বো, না আমি নিজেই দল খুলে লড়বো, সেটা 2026-এর জানুয়ারি মাসেই আপনাদেরকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেবো। বুঝতে পেরেছেন? অনেক ধন্যবাদ হুমায়ুন কবির আমাদের সঙ্গে কথা বলবার জন্য। সরাসরি ছিলেন হুমায়ুন কবির, মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক, যিনি এখনো পর্যন্ত অনড় তার মন্তব্যে যে তিনি দলের আগে জাতিকে রেখেছিলেন, জাতিসত্তাকে রেখেছিলেন এবং সেখান থেকে তিনি নড়ছেন না। কেন নড়ছেন না সেটাই বিস্তারিতভাবে এতক্ষণ ধরে TV9 বাংলাকে দেওয়া তার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানাচ্ছিলেন। ফুল অ্যান্ড ফাইনাল হুমায়ুন কবিরের বক্তব্য শুনে নিলেন। জানুয়ারি মাসে তিনি ফুল অ্যান্ড ফাইনাল জানাবেন, সিদ্ধান্ত নেবেন। যদি তৃণমূল কংগ্রেস তাকে টিকিট না দেয় তাহলে তিনি ভবিষ্যতে কি করবেন। আপাতত অনড় হুমায়ুন, তৃণমূলের অস্বস্তি নিঃসন্দেহে, কিন্তু হুমায়ুনের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেটার জন্য সত্যিই আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা ছাড়া অন্য কোনো উপায় নেই। ফুল অ্যান্ড ফাইনালের পরের গল্প। উত্তরে গেরুয়া ঘাটিতে ভাঙন ধরাবে তৃণমূল। কুণাল ঘোষ কয়েকদিন আগে কুণাল ঘোষ বলেছিলেন যে অনেকে আছেন, যোগাযোগে আছেন বিজেপি থেকে তৃণমূলে আসবার জন্য, কিন্তু তারা নিচ্ছেন না। ফলে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল। কুণাল ঘোষ যা বলছেন তাতে কি বিজেপির ভিতরে এবার সকলেই আর চোখে সহককে দেখবে, অর্থাৎ মিটিংয়ে বসবেন কিন্তু সন্দেহ করবেন পাশের সহকর্মী কি আছেন ওই তালিকায়, যে তালিকার কথা কুণাল ঘোষ বলছেন। আরেক কদম এগিয়ে গিয়ে বা আরো কয়েক কদম এগিয়ে গিয়ে রবীন্দ্রনাথ ঘোষ এবার বলছেন যে বিজেপির 1 ডজন বিধায়ক নাকি তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। কি বলছেন রবীন্দ্রনাথ ঘোষ, আসুন শুনেন। কোচবিহারে কি কোনো বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারে? 3 জন বিধায়ক এখনও রয়েছে দীর্ঘদিন থেকে, তাদের সাথে কিন্তু একটা আলোচনা চলছে এবং তারা নিজেরাই আলোচনা করে ধীরে 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 এগিয়ে চলছে। দেখা যাক সময় আস্তে আস্তে কী দাঁড়ায়। অনেকগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনেকগুলো বিজেপির MLA রয়েছে যারা আমাদের রাজ্য নেতৃত্বের সাথে তারা নিবিড় একটা যোগাযোগ রেখে যাচ্ছে এবং আমার ধারণা উত্তরবঙ্গের 10-11 জনের বেশি, সেটা 1 ডজনও হতে পারে বিজেপি বিধায়ক, তারা ঠিক নির্বাচনের আগে তারা কিন্তু দল পরিবর্তন করবে। কারণ তারা গত 5 বছরের জন্য যে এসেছিল ভোটে জিতে, 4 বছর হয়ে গেছে, এই 4 বছরের মধ্যে কোনো কাজ করতে পারেনি। দিল্লি থেকে 100 দিনের কাজ মানুষের যেটা আটকে রেখেছে দিল্লির সরকার, বিজেপি সরকার, সেটা আনতে পারেনি। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আলাদা কোনো ফান্ডও আনতে পারেনি। তারা মানুষের কাছে যেতে পারছে না, মানুষকে কিছু বলতে পারছে না, কারণ তার উন্নয়ন কিছুই করতে পারেনি। সুতরাং তারা যদি সত্যি সত্যি আবার MLA হতে চায়, আবার যদি রাজনীতির সাথে যুক্ত থাকতে চায়, তাহলে কিন্তু তারা দলটা তাদের পরিবর্তন করতেই হবে। রাজনীতি করতে চাইলে দল পরিবর্তন করতেই হবে, রবীন্দ্রনাথ ঘোষের নিদান। আর সেই নিদানের সামনে দাঁড়িয়ে সদ্য নির্বাচিত কোচবিহারের বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন কি বলছেন, আসুন শুনে। মন্তব্য যে আমার 3 বিজেপির যে বিধায়কের বিরুদ্ধে যেটা বলা হয়েছে, এটা একটা মিথ্যা প্রচার চলছে। এবার তৃণমূল বিজেপির থেকে তৃণমূলে যায় না, তৃণমূল থেকে বিজেপিতে আসে, একটু অপেক্ষা করুন, শুধু সময়ের অপেক্ষা। আর 2026-এ পশ্চিমবঙ্গে ক্ষমতা বিজেপি আসছে একদম নিশ্চিত, কারণ মানুষ বিজেপির পাশে আছে। তাহলে একদিকে তৃণমূলের অস্বস্তি কাটা হুমায়ুন, আর অন্যদিকে বিজেপির অস্বস্তি, লাগাতার অস্বস্তি। কে যাবে কে থাকবে
এই সব কিছু নিয়েই ছিল আজকের ফুল অ্যান্ড ফাইনাল। এবং এই আজকের যা যা খবর দেখবেন, সারাদিনের যা যা ডেভেলপমেন্ট আপনি দেখবেন, তাতে এগুলোই থাকবে ফুল অ্যান্ড ফাইনাল। আজকের মতো এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন TV9 বাংলায়।